Hello everyone, welcome to UGC Net History Classes 24। আশা করি সকলেই ভালো আছো। এই ভিডিওয় আমি আলোচনা করব প্রাচীন ভারত থেকে গ্রন্থের নাম, লেখক, বিষয়বস্তু। ঠিক আছে, প্রথমেই দেখো এখানে রয়েছে বেদ সম্পর্কে আলোচনা। তো শুনে রাখো, বেদ শব্দের উৎপত্তি হয়েছে বিদ থেকে, যার সংস্কৃতে অর্থ হলো জানা, টু নো বা জ্ঞান, নলেজ। আনুমানিক 1500 খ্রিস্টপূর্বাব্দকে ঋগ্বেদ রচনার তথা বৈদিক সাহিত্যের সূচনাকাল হিসেবে ধরা হয়। ওকে, বেদ মনুষ্য সৃষ্ট নয়, তা ঈশ্বরের মুখ নিঃসৃত বাণী। বেদ তাই অপৌরুষেয়, অর্থাৎ পুরুষ বা মানব সৃষ্ট নয়। মন্ত্রদ্রষ্টা ঋষিদের উচ্চারিত বেদ মন্ত্র শিষ্যরা বংশ পরম্পরায় শুনে শুনে স্মৃতিতে ধরে রাখতেন। এ কারণে বেদের অপর নাম শ্রুতি বা স্মৃতি। আর বংশ পরম্পরায় ঋষিদের উচ্চারিত মন্ত্রগুলি সংগ্রহ বা সংকলিত করে 4টি বেদ সৃষ্টি হয়েছে। এ কারণে বেদকে বলা হয় সংহিতা। সমগ্র বৈদিক সাহিত্য 4 ভাগে বিভক্ত। 1 সংহিতা অর্থাৎ চতুর্বেদ, 2 ব্রাহ্মণ, 3 আরণ্যক, 4 উপনিষদ বা বেদান্ত। এছাড়াও বেদ পাঠের নিয়ম কানুন জানার প্রশ্নে বেদের 6টি উপাঙ্গ হিসেবে রয়েছে বেদাঙ্গ। ওকে, তো দেখো এবার সংহিতা, বেদের শ্রেণী বিভাগ সম্পর্কে। তো এখানে রয়েছে ফার্স্টে ঋগ্বেদ। ঋগ্বেদের বিষয় কি? প্রাকৃতিক শক্তির স্তুতি। ঋগ্বেদে পুরোহিতকে ঋত্বিক বা হোতা বলা হতো। ঋগ্বেদের মোট ঋক বা সূক্ত সংখ্যা হল 1028টি। আর ঋগ্বেদের একটি উপবেদ হল আয়ুর্বেদ, যার আলোচ্য বিষয় হল ভেষজ বিদ্যা বা স্বাস্থ্য। ওকে, তো আমি একটু আগে বলেছি যে সংহিতা 4 ভাগে বিভক্ত: ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ ও অথর্ববেদ। ওকে, তো দেখো ঋগ্বেদ কিন্তু প্রাচীন, সর্বাপেক্ষা প্রাচীন বেদ। ওকে, ঋগ্বেদের বিষয়বস্তু কি? ঋগ্বেদ বলতে প্রাকৃতিক শক্তি যে রয়েছে তার স্তুতি। ওকে, তো এখানে দেখো ঋগ্বেদে সূক্তগুলি মূলত অগ্নি, ইন্দ্র, সোম, বরুণ, উষা এই সকল দেবদেবীদের সম্বন্ধে লেখা। আর বংশ পরম্পরায় এই সূক্তগুলি শ্রুতি অবস্থায় থাকার পর কাণ্য, অঙ্গিরস, ভরদ্বাজ, বিশ্বামিত্র, বশিষ্ঠ প্রমুখ ঋষি এগুলি সংকলন করেন। অর্থাৎ প্রথমে তো ঈশ্বরের মুখ থেকে শোনা হতো, তারপর এগুলো শ্রুতি অবস্থায় থাকার পর কাণ্য, আঙ্গিরস, ভরদ্বাজ, বিশ্বামিত্র, বশিষ্ঠ প্রমুখ ঋষি এগুলো সংকলন করেন। ওকে, আর ঋক বা সূক্ত রচয়িতাদের মধ্যে কয়েকজন ঋষিকা বা ব্রহ্মবাদিনীর অর্থাৎ মহিলা ঋষির নাম পাওয়া যায়। এরা হলেন অপালা, ঘোষা, বিশ্ববারা, শাশ্বতী, সূর্যা প্রমুখ। ওকে, নেক্সট সামবেদ। সামবেদের বিষয়বস্তু কি? যজ্ঞের সময় গীত, যজ্ঞের সময়। আচ্ছা, এখানে আবার তোমরা ভাববে যে একটা কথা বলে দিই, বেদ কি মনুষ্য সৃষ্ট নয়, ঈশ্বরের মুখ নিঃসৃত বাণী। ঠিক আছে, তারপর মন্ত্রদ্রষ্ট ঋষিরা যে ছিলেন তারা কিন্তু বংশ পরম্পরায় শুনে শুনে তারা বেদমন্ত্র শিষ্যরা বংশ পরম্পরায় শুনে শুনে স্মৃতিতে ধরে রাখতেন। ওকে, এরকম ভাবেই বংশ পরম্পরায় এই সূক্তগুলি শ্রুতি অবস্থায় থাকার পর কাণ্য, আঙ্কিরস, ভরদ্বাজ, বিশ্বামিত্র, বশিষ্ঠ প্রমুখ ঋষি এগুলি সংকলন করে রাখেন। ওকে, নেক্সট সামবেদ। সামবেদ কি?
সামবেদ ভারতের প্রাচীনতম সঙ্গীত বিষয়ক রচনা। সামন শব্দ থেকে সাম শব্দটির উৎপত্তি। সাম শব্দটির মূলগত অর্থই হলো গান। ওকে, আর সামবেদ দেবতাদের উদ্দেশ্যে নিবেদিত স্তুতি গানের সমাহার। স্তুতি গানের প্রথম অংশের নিবেদনকারীকে উদ্গাতা ও তার গেয় অংশটিকে বলা হয় উদ্গীত। সামবেদের উপবেদ হলো গান্ধর্ব বেদ, যার আলোচ্য বিষয় হলো সঙ্গীত। পরীক্ষাতে কিন্তু নেটে কয়েকবার এসেছে যে সামবেদ কি, সামবেদ গান, ঠিক আছে। আর সেট এক্সাম, এসএলএসটি এক্সামেও কিন্তু আসার হাই চান্স রয়েছে। ওকে, নেক্সট যজুর্বেদ। যজুর্বেদের বিষয়বস্তু কি? যজুর্বেদ হবে মন্ত্রের সমাহার। গদ্য জাতীয় মন্ত্রের সমাহার হলো যজুর্বেদ। আর এখানে রয়েছে যাগযজ্ঞ ও বিভিন্ন অনুষ্ঠানের মন্ত্রাদি। যাগযজ্ঞ ও বিভিন্ন অনুষ্ঠানের মন্ত্রাদি, ঠিক আছে। অথর্ববেদ। অথর্ববেদের বিষয় কি? সৃষ্টি রহস্য, চিকিৎসাবিদ্যা, ইন্দ্রজাল ও রহস্য মন্ত্রাদি। ঠিক আছে, নেক্সট দেখো অষ্টাধ্যায়ী। অষ্টাধ্যায়ী লেখককে পাণিনি। বিষয়বস্তু কি? ব্যাকরণ। রামায়ণ। রামায়ণ কে লিখেছেন? বাল্মীকি। বিষয়বস্তু কি? মহাকাব্য। রামায়ণে কয়টি কাণ্ড রয়েছে? 7টি কাণ্ড রয়েছে, ঠিক আছে। এটি কিন্তু একবার নেটের 23-এ, আই থিঙ্ক 23-24-এ এসেছে, ঠিক আছে। নেক্সট মহাভারত। মহাভারত কে লিখেছেন? বেদব্যাস। বিষয়বস্তু মহাকাব্য। ত্রিপিটক। ত্রিপিটক বুদ্ধদেবের শিক্ষা ও উপদেশাবলীর সংকলন। জাতক। জাতক কি? সেট এক্সামে, ডব্লিউবি সেট এক্সামে এসেছে 2023-এ যে জাতক হয়ে যাবে বুদ্ধদেবের পূর্ববর্তী জীবনের কাহিনী। এই ভিডিওটি ভালো মতো দেখো, এখান থেকে 1টা থেকে 2টো কোশ্চেন্স অবশ্যই কমন পাবে নেট সেট দুটো এক্সামেই। ওকে, এর সাথে যে ইনফরমেশন যেগুলো থাকবে আমার কাছে দিয়ে দেব, এগুলো মন দিয়ে শুনবে, উপকার হবে। আচ্ছা, নেক্সট এটি সেটে পিওয়াইকিউতে এসেছে। নেক্সট দেখো কল্পসূত্র। কল্পসূত্র কে রচনা করেন? ভদ্রবাহু। বিষয়বস্তু কি? জৈন গ্রন্থ। তারপর পরিশিষ্ট পার্বণ কি রচনা করেন? হেমচন্দ্র। বিষয়বস্তু কি? জৈন গ্রন্থ। প্রবন্ধ চিন্তামণি, মেরুত্তুঙ্গ। আর বিষয়বস্তু জৈন গ্রন্থ। হ্যালো এভরিওয়ান, নেক্সট দেখো প্রবন্ধ কোষ কে রচনা করেন? রাজশেখর। এটি কি? এটি জৈন গ্রন্থ। তারপর দেখো অর্থশাস্ত্র। অর্থশাস্ত্র কে রচনা করেন? কৌটিল্য। মৌর্য যুগের সমাজ, অর্থনীতি, রাষ্ট্রনৈতিক ভাবনা এই অর্থশাস্ত্র থেকেই জানতে পারি। নেক্সট মহাভাষ্য কে লিখেছেন? পতঞ্জলি। বিষয় কি? ব্যাকরণ। বুদ্ধচরিত কে লিখেছেন? অশ্বঘোষ। এটি কি? কাব্য। সুন্দরানন্দ কে লিখেছেন? অশ্বঘোষ। এটিও কাব্য। ওকে, তো বুদ্ধচরিত, সুন্দরানন্দ এটি হয়ে যাবে কাব্য। তো অশ্বঘোষ থেকে কিন্তু আসতে পারে। তারপর দেখো আবার সারিপত্র প্রকরণ। এটি কি? নাটক। কে লিখেছেন? অশ্বঘোষ। রাষ্ট্রপাল লেখক কে? অশ্বঘোষ। নাটক, এটিও নাটক। ওকে, তো দেখো অশ্বঘোষের লেখা কাব্য রয়েছে বুদ্ধচরিত, সুন্দরানন্দ, এবং নাটক রয়েছে সারিপত্র প্রকরণ, রাষ্ট্রপাল। আমি অশ্বঘোষ সম্বন্ধে একটা ভিডিও দিয়ে দিয়েছি, সেখানে কিন্তু অশ্বঘোষের যে আরও বিভিন্ন গ্রন্থ তিনি লিখেছেন সেটি কিন্তু আমি সেখানে দিয়ে দিয়েছি। ওকে, অশ্বঘোষ সম্পর্কে একটু তথ্য দিয়ে রাখি, কারণ খুব ইম্পর্ট্যান্ট। তো দেখো এখানে
যে কুষাণ যুগের বিখ্যাত পণ্ডিত হলেন অশ্বঘোষ। তিনি কুষাণ রাজ কনিষ্কের সমসাময়িক, খুব সম্ভবত তার সভার অন্যতম উজ্জ্বল রত্ন ছিলেন। পাটলিপুত্রে তার জন্ম হয় কার? অশ্বঘোষের। কনিষ্ক তাকে পেশোয়ারে নিয়ে যান। বৌদ্ধ কবি অশ্বঘোষ দুখানি মহাকাব্য রচনা করেন, সুন্দরানন্দ ও বুদ্ধচরিত। সুন্দরানন্দ বুদ্ধচরিত এখানে রয়েছে। তো দেখো, 18টি স্বর্গে বিভক্ত সুন্দরানন্দে বর্ণিত হয়েছে বুদ্ধের নিকট তার বৈমাত্রেয় ভাই নন্দের দীক্ষা গ্রহণ। ওকে, আর এদিকে দেখো, ইত সিং এর বিবরণ অনুযায়ী বুদ্ধচরিত 28টি স্বর্গে বিভক্ত। ওকে, বুদ্ধচরিত, ঠিক আছে। কাব্যটির মূল বিষয়বস্তু কি? বুদ্ধের জীবনী। রামায়ণের প্রভাব অশ্বঘোষের কাব্যে লক্ষ্য করা যায়। রামায়ণের দশরথ ও সীতা চরিত্রের সঙ্গে অশ্বঘোষ সৃষ্ট শুদ্ধোধন ও সুন্দরী চরিত্রের সাদৃশ্য দৃষ্টি আকর্ষণ করে। তারপর দেখো, এখানে অশ্বঘোষ আরও কয়েকখানি কাব্যগ্রন্থ রচনা করেন। মহাযান শ্রদ্ধোৎপাত, বজ্রসূচি এবং গণ্ডি স্ত্রোত গাথা। তারপর দুখানি নাটক রচনা করেন, সারিপুত্র প্রকরণ ও রাষ্ট্রপাল নাটক। সারিপুত্র প্রকরণ 9টি অঙ্কে বিভক্ত। ওকে, আর নাটকের বিষয়বস্তু কি? মত গলায়ন ও সারিপুত্রের দীক্ষা গ্রহণ, ঠিক আছে। নাটকটি মূলত সংস্কৃতে রচিত হলেও নাট্যকার কয়েকজন পাত্র পাত্রীকে প্রাকৃত ভাষায় কথা বলিয়েছেন, ঠিক আছে। খুবই ইম্পর্ট্যান্ট তথ্য, মনে রাখো। নেক্সট, গাথা সপ্তশতী কে লিখেছেন? হাল। গাথা সপ্তশতী লিখেছেন হাল। এটি কি কাব্য? দূত বাক্য কে লিখেছেন? ভাস। এটি নাটক। অরূপভঙ্গ কে লিখেছেন? ভাস। এটিও নাটক। তো দেখো, এখানে ভাস এ যুগের একজন লেখক। ওকে, একটা কথা বলি, দেখো, ভাস যে প্রাকৃত ভাষা নাটক রচনা করেন, তা কিন্তু অশ্বঘোষের নাটকে ব্যবহৃত প্রাকৃতের তুলনায় পরবর্তীকালের। ওকে, তো ভাসের শ্রেষ্ঠ নাটক কি? স্বপ্ন বাসব দত্তা। ভাসের শ্রেষ্ঠ নাটক স্বপ্ন বাসব দত্তা। নাট্যকার ভাসও কুষাণ যুগে আবির্ভূত হয়েছিলেন। এটাই দেখছিলাম যে নাট্যকার ভাসও কুষাণ যুগে আবির্ভাব হয়েছিলেন, এটি মনে রাখবে, ঠিক আছে। এর কারণ হিসেবে দেখো, কালিদাস, বাণ, বাক্পতি ও রাজশেখর নাট্যকার ভাসের উল্লেখ করেছেন। নিশ্চয়ই তাদের আগের ছিলেন ভাস, ঠিক আছে। কালিদাস যদি খ্রিস্টীয় 4র্থ শতাব্দীতে আবির্ভূত হয়ে থাকেন, তবে ভাসের সময়কাল হওয়া উচিত খ্রিস্টীয় 2য় বা 3য় শতাব্দী। ভাসের নাটকে যে প্রাকৃত ভাষার ব্যবহার করা হয়েছে তা অশ্বঘোষের, অর্থাৎ খ্রিস্টীয় 1ম-2য় শতাব্দীর নাটকে ব্যবহৃত প্রাকৃতের তুলনায় পরবর্তীকালের। ওকে, তো প্রথমে অশ্বঘোষ রয়েছে, তারপরে ভাস, তারপর কালিদাস, বাণ, বাক্পতি, এরকম, ঠিক আছে। স্বপ্ন বাসব দত্ত নাটকের গল্পটা একটু শোনো। দেখো, ভাসের শ্রেষ্ঠ নাটক কি? স্বপ্ন বাসব দত্তা। স্বপ্ন বাসব দত্তের বিষয়বস্তু কি? স্বপ্ন
এই নাটকে দেখানো হয়েছে যে আরুণী নামে এক বিদ্রোহী উদয়নকে রাজ্যহারা করেছিলেন। আরুণী নামে এক বিদ্রোহী উদয়নকে রাজ্যহারা করেছিলেন। বাসব দত্তা ও মন্ত্রী বন মধ্যে দাবানলে মৃত্যুবরণ করেছেন। এই সংবাদ রটনা হয়ে যায়। উদয়ন মগধের রাজকুমারী পদ্মাবতীকে বিবাহ করে তার আত্মীয়দের সহায়তায় রাজ্য পুনরুদ্ধার করেন এবং মহিষী ও মন্ত্রীর সঙ্গে তার সাক্ষাৎ হয়। পঞ্চম অঙ্কে রাজা যখন তার মহিষী বাসব দত্তাকে দেখতে পান, তার মনে হয় যেন তিনি স্বপ্ন দেখেছেন। ভাস সংস্কৃত ভাষার ব্যবহারে পাণিনির নিয়ম মেনে চলেছিলেন। আচ্ছা, তো দেখো ঠিক আছে, নেক্সট দেখো এখানে পঞ্চরাত্র। পঞ্চরাত্র এই গ্রন্থের লেখককে ভাস, এটিও কিন্তু ভাস লিখেছেন। বিষয়বস্তু কি? এটি হবে নাটক। স্বপ্ন বাসব দত্তা, এর বিষয়বস্তু একটু আগেই আমি বলে দিলাম, এটিও নাটক। ওকে, স্বপ্ন বাসব দত্তা, রাজা উদয়ন রাজ্যহারা হয়েছিলেন, তারপর বাসব দত্তা মন্ত্রী কথা। ঠিক আছে, নেক্সট মহাভিভাষ্য কে লিখেছেন? বসুমিত্র। বিষয়বস্তু ত্রিপিটক এর ব্যাখ্যা। প্রজ্ঞা পারমিতা কে লিখেছেন? প্রজ্ঞা পারমিতা লিখেছেন এখানে প্রজ্ঞা পারমিতা শত সহস্রিকা। প্রজ্ঞা পারমিতা শত সহস্রিকা লিখেছেন নাগার্জুন। বিষয়বস্তু কি? বৌদ্ধ দর্শন। মাধ্যমিক সূত্র কে লিখেছেন? এটিও লিখেছেন নাগার্জুন। বিষয়বস্তু বিজ্ঞান চর্চা। নেক্সট বৃহৎ কথা। বৃহৎ কথা এটি লিখেছেন কে? গুণাঢ্য। বিষয়বস্তু সাহিত্য। নেক্সট আয়ুর্বেদ শাস্ত্র। আয়ুর্বেদ শাস্ত্র এর লেখক চরক। বিষয়বস্তু কি? আয়ুর্বেদ। ওকে, তো চরক কে ছিলেন? চরক কুষাণরাজ কনিষ্কের ব্যক্তিগত চিকিৎসক ছিলেন। চরক কুষাণরাজ কনিষ্কের ব্যক্তিগত চিকিৎসক ছিলেন। চিকিৎসা বিজ্ঞানের ওপর তিনি এক সংহিতা রচনা করেন। চরকের নামে চরক সংহিতা প্রচলিত। এই চিকিৎসা শাস্ত্রবিদ সে যুগের বিখ্যাত ব্যক্তিত্ব। শারীরিক ও মানসিক রোগ, অস্ত্রোপচার, বিষক্রিয়ার প্রতিষেধন, পুনর্নবীকরণ, শিশু রোগ প্রভৃতি চিকিৎসা সংক্রান্ত নানা সমস্যা এই গ্রন্থে আলোচিত হয়েছে। ঠিক আছে, আয়ুর্বেদ শাস্ত্র লিখেছেন চরক। আয়ুর্বেদ। ওকে, নেক্সট প্রশ্ন দেখো। মৃচ্ছকটিক। মৃচ্ছকটিক গ্রন্থের লেখক কে? শূদ্রক। এটির বিষয়বস্তু কি? নাটক। সূত্রালঙ্কার। সূত্রালঙ্কার এর লেখক কুমারলাথ। বিষয়বস্তু কি? নাটক। কল্পনা মণ্ডিটিকা। কল্পনা মণ্ডিটিকা এর লেখকের এর বিষয়বস্তু কি? এটিও হবে এখানে নাটক। ঠিক আছে, তো এগুলো খুবই গুরুত্বপূর্ণ তথ্য, পরীক্ষাতে এখান থেকেই প্রশ্ন আসতে দেখা যায়। ওকে, নেক্সট দেখো। নাট্যশাস্ত্র কে লিখেছেন? ভরত। বিষয় কি? নাট্য তত্ত্ব। চরক সংহিতা। চরক সংহিতা। চরক সংহিতা কে লিখেছেন? চরক। একটু আগে বলে দিলাম। বিষয় কি? আয়ুর্বেদ। ওকে, তো আয়ুর্বেদ শাস্ত্র, চরক সংহিতা, লেখক চরক। সুশ্রুত সংহিতা। সুশ্রুত সংহিতা লেখক সুশ্রুত।
বিষয়বস্তু কি? চিকিৎসা বিজ্ঞান। বিষয়বস্তু চিকিৎসা বিজ্ঞান। তো দেখো, চরকের প্রায় সমসাময়িক ছিলেন সুশ্রুত। চিকিৎসা বিজ্ঞান বা আয়ুর্বেদের ওপর লেখা তার বই সুশ্রুত সংহিতা বিখ্যাত হয়ে আছে। জৈন অঙ্গ ও উপাঙ্গের বিষয়ে ছন্দে লেখা নিযুক্তিগুলি কুষাণ যুগের রচনা বলে অনেকে অভিমত প্রকাশ করেছেন। ওকে, নেক্সট, কামসূত্র। লেখককে বাতাসায়ন। বিষয়বস্তু কামশাস্ত্র। নেক্সট দেখো এখানে নীতিসার। নীতিসার কে লিখেছেন? নীতিসার লিখেছেন কামন্তক। বিষয়বস্তু রাজনীতি ও রাষ্ট্র ব্যবস্থা। নেক্সট এখানে দেখো রঘুবংশম, তারপর কুমার সম্ভবম, মেঘদূতম, অভিজ্ঞান শকুন্তলম, মালবিকাগ্নি মিত্রম, বিক্রমর বর্ষীয়ম। তো এই যে কাব্য আর নাটক দেখতে পাচ্ছ, এগুলোর লেখক কে? কালিদাস। এর মধ্যে রঘুবংশম, কুমার সম্ভবম, মেঘদূতম এই তিনটি কি? কাব্য। তারপর রয়েছে অভিজ্ঞান শকুন্তলম, মালবিকাগ্নি মিত্রম, বিক্রমর বর্ষীয়ম এই তিনটি নাটক। এই তিনটি নাটক। ওকে, কাব্য 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 আর এখানে রয়েছে নাটক। তো কালিদাস সম্পর্কে ইম্পর্ট্যান্ট তথ্য কি রয়েছে? তো দেখো, গুপ্ত যুগের ধর্ম নিরপেক্ষ সাহিত্যের আলোচনায় প্রথমেই উল্লেখ করতে হয় কবি ও নাট্যকার কালিদাসের রচনাবলী। গুপ্ত যুগের তথা সর্বকালের শ্রেষ্ঠ সাহিত্যকার ছিলেন মহাকবি কালিদাস। কিংবদন্তি অনুসারে তিনি ছিলেন দ্বিতীয় চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্যের নবরত্ন সভার উজ্জ্বলতম রত্ন। ওকে, তো কিছু তর্ক মতভেদ রয়েছে। ওকে, তো দেখো এখানে রঘুবংশম যে রয়েছে কাব্য, তার বিষয়বস্তু কি? রঘুবংশম কাব্যে রঘুর দিগ্বিজয়ের যে বর্ণনা দেওয়া আছে তা প্রায় সমুদ্রগুপ্তের দিগ্বিজয়ের বর্ণনার অনুরূপ। নেক্সট রয়েছে এখানে কুমার সম্ভবম 18টি সর্গে বিভক্ত রচিত হলেও অসম্পূর্ণ বলে মনে করা হয়। শিব ও পার্বতীর যুদ্ধ দেবতা কার্তিক কুমারের জন্ম এবং তার দ্বারা দেবতাদের পক্ষে বিঘ্ন স্বরূপ দৈত্য তারকার হত্যা এই কাব্যের উপজীব্য বিষয়। নেট জুন 2023 ডিসেম্বরে এই মেঘদূতম, ঋতুসংহার, কুমার সম্ভবম এই যে কালিদাসের গ্রন্থগুলি রয়েছে মহাকাব্য এবং নাটক, এখান থেকে কিন্তু বিষয়বস্তুগুলো এসেছে। তো সেজন্যই বলে দিচ্ছি সেট এক্সামে আসার পুরো সম্ভাবনা রয়েছে। ওকে, আর কুমার সম্ভবম যে কাব্য, এই কাব্যের শুরুতেই হিমালয় ভারতের অপূর্ব বর্ণনা রয়েছে। আপাত দৃষ্টিতে এই কাব্যটি ধর্মীয় কাব্য বলে মনে করা হয়, কারণ এই কাব্যের অধিকাংশ চরিত্রই অতি প্রাকৃত এবং অন্যতম চরিত্রে শিব স্বয়ং। ঠিক আছে, এরপর দেখো, কিন্তু কুমার সম্ভবম কাব্যের কথা বলছি। এই কাব্যের সমগ্র পরিবেশ একান্তভাবেই ধর্ম নিরপেক্ষ। তারপর দেখো, রঘুবংশম কাব্যটিও অসম্পূর্ণ। এটি 19টি সর্গে বিভক্ত। সূর্যবংশীয় রামচন্দ্রের পূর্বপুরুষের বর্ণনা এই কাব্যের প্রধান বিষয়বস্তু। আর এই রঘুবংশম কাব্য থেকেই গুপ্ত সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজ্য জয়ের আভাস পাওয়া যায়। আর মেঘদূতম
মেঘদূত মহাকাব্যে অনবদ্য 100টি শ্লোকে তার ভাব প্রকাশ করেছেন কালিদাস। মেঘদূতমে কালিদাসের কাব্য প্রতিভার প্রকৃষ্ট পরিচয় পাওয়া যায়। সমগ্র সংস্কৃত কাব্য সাহিত্যে এই গ্রন্থটি বিশেষ জনপ্রিয়তা অর্জন করেছে। কালিদাসের ঋতুসংহার কি? ঋতুসংহার কাব্যটি তার অন্যান্য কাব্যের তুলনায় নিম্নমানের। শৃঙ্গার রস সমৃদ্ধ 6টি স্বর্গে বিভক্ত ঋতুসংহার কাব্যে ষড় ঋতুর বর্ণনা আছে। আর অভিজ্ঞান শকুন্তলম কালিদাসের সর্বশ্রেষ্ঠ কীর্তি। কালিদাস এই নাটক রচনার জন্য মহাভারতের শকুন্তলা কাহিনী গ্রহণ করেছেন। ওই কাহিনীর সঙ্গে তিনি কিছু নতুন চরিত্র ও নাটকীয় মুহূর্ত সৃষ্টি করেছেন। যেমন এখানে দেখো যে কন্যমুনির পালিতা কন্যা শকুন্তলার সঙ্গে দুষ্মন্তের প্রণয় ও শকুন্তলার প্রতি গৃহে যাত্রা, এবং পরে আবার শকুন্তলাকে দুষ্মন্তের প্রত্যাখ্যান ও শেষে শকুন্তলার সঙ্গে দুষ্মন্তের পুনর্মিলনকে কালিদাস সুন্দরভাবে উপস্থাপিত করেছেন। ঠিক আছে। মালবিকাগ্নিমিত্রম কি? এর নায়ক অগ্নিমিত্র শুঙ্গ বংশের প্রতিষ্ঠাতা পুষ্যমিত্রের পুত্র, একজন ঐতিহাসিক ব্যক্তি। তৎকালীন রাজ অন্তপুরের ষড়যন্ত্র এই নাটকে বর্ণিত হয়েছে। আর কালিদাসের আরেকটি উল্লেখযোগ্য নাটক রয়েছে বিক্রমোর্বশী। এই নাটকে কালিদাস স্বর্গের অপ্সরা উর্বশী ও মর্তের রাজা পুরুরবার মধ্যে প্রেম বর্ণনা করেছেন। ঠিক আছে। ওকে, নেক্সট দেখো শিশুপাল বধ গ্রন্থ রচনা করেন মাঘ। তার গ্রন্থের বিষয়বস্তু মহাকাব্য। শিশুপাল বধ মাঘ রচনা করেন বিষয় মহাকাব্য। ভট্টিকাব্যম বা রাবণ বধ লিখেছেন ভট্টি, বিষয়বস্তু কাব্য। তো এই ভট্টি 2021-এ আই থিঙ্ক নেট এক্সামে এসেছে। মুদ্রা রাক্ষস বিশাখ দত্ত, দেবী চন্দ্রগুপ্তম বিশাখ দত্ত নাটক। ভবভূতি এসে গেছে। এবার দেখো গুরুত্বপূর্ণ মহাবীর চরিত, উত্তর রামচরিত, মালতী মাধব। তিনটি আমি অনেকবার বলেছি। মহাবীর চরিত, উত্তর রামচরিত, মালতী মাধব এগুলো লিখেছেন ভবভূতি। বিষয়বস্তু কি? বিষয়বস্তু রয়েছে নাটক। ওকে, নেক্সট দশকুমার চরিত কে লিখেছেন? দণ্ডিন, এটি গদ্যে লেখা। কাব্যাদর্শ দণ্ডিন লিখেছেন, এটি কাব্য তত্ত্ব। বাসব দত্তা কে লেখেন? সুবন্ধু। বাসব দত্তা কে লিখেছেন? এটি লিখেছেন সুবন্ধু। ওকে, গুপ্ত যুগের ছায়ায় সুবন্ধু তার বাসব দত্তা কাহিনী রচনা করেন। যুবরাজ কন্দর্প কেতুর প্রতি বাসব দত্তার বিপন্ন প্রেম এই গ্রন্থের বিষয়বস্তু। তার রচনায় আড়ম্বরপূর্ণ অলঙ্কার বহুল বাক্যের ব্যবহার বেশি দেখা যায়। সংস্কৃত ভাষার ওপর সম্পূর্ণ অধিকার থাকার জন্য সুবন্ধু তার রচনায় অনুপ্রাস, শ্লেষালঙ্কার এবং স্বরসঙ্গতির যথেচ্ছ ব্যবহার করতে পেরেছিলেন। সুবন্ধুর রচনা আড়ম্বরপূর্ণ গৌর রীতির প্রকৃষ্ট নিদর্শন। ওকে, নেক্সট দেখো বাসব দত্তা তো গেল। পঞ্চতন্ত্র কে লিখেছেন? বিষ্ণু শর্মা। পঞ্চতন্ত্র লিখেছেন বিষ্ণু শর্মা। আর এই পঞ্চতন্ত্র যে রয়েছে বিষয়বস্তু নীতিশাস্ত্র সম্পর্কিত
কাহিনী। ওকে, ভট্টি সম্পর্কে মনে রাখো যে ভট্টি লিখেছেন, গুপ্ত যুগে অলঙ্কার শাস্ত্র রচয়িতাদের মধ্যে প্রথমেই নাম করতে হয় ভট্টির। তার রাবণ বধ কাব্যের একটি স্বর্গ অলঙ্কার বিষয়ক। ওকে, নেক্সট দেখো, খুব ইম্পর্ট্যান্ট তথ্য, হিতোপদেশ। হিতোপদেশ কে লিখেছেন? বিষ্ণু শর্মা। হিতোপদেশ লিখেছেন বিষ্ণু শর্মা। নীতি শিক্ষা সম্পর্কীয় কাহিনী। বাক্যপদীয়। বাক্যপদীয় এটি লিখেছেন ভর্তৃহরি। ভর্তৃহরি। বিষয়বস্তু ব্যাকরণ দর্শনের উপর ছন্দবদ্ধ গ্রন্থ। অমরকোষ, তিনি লিখেছেন অমর সিংহ। সংস্কৃত অভিধান। অমরকোষ দেখো যে গুপ্ত যুগে অমর সিংহ ছন্দাকারে সংস্কৃত অভিধান অমরকোষ গ্রন্থ অমরকোষ রচনা করেন। এই ঐতিহ্য অনুসারে অমর সিংহ নবরত্ন সভার অন্যতম সদস্য ছিলেন। শতাব্দীর পর শতাব্দী ধরে এমনকি সপ্তদশ শতাব্দী পর্যন্ত অমরকোষের টিকা রচিত হয়েছিল। এ থেকে বোঝা যায় অমরকোষ খুবই জনপ্রিয় ছিলেন। ওকে, আর্যভট্টীয়। আর্যভট্টীয় আর আর্যাষ্ট শত। আর্যাষ্ট শত আই থিঙ্ক নেটে এসেছে, তো এই ভিডিওটি দারুণভাবে হেল্প করবে কিন্তু, ঠিক আছে। আর্যভট্টীয় আর্যাষ্ট শত কে লেখেন? আর্যভট্ট। বিষয় জ্যোতির্বিদ্যা, দুটোরই বিষয় জ্যোতির্বিদ্যা সম্পর্কিত। নেক্সট, দশগীতিক সূত্র কে লেখেন? এটিও লেখেন আর্যভট্ট। বিষয় জ্যোতির্বিদ্যা। বৃহৎ সংহিতা, পঞ্চ সিদ্ধান্তিকা, বৃহৎ জাতক, লঘু জাতক কে লিখেছেন? লিখেছেন বরাহমিহির। বৃহৎ সংহিতার বিষয়বস্তু জ্যোতির্বিদ্যা, তারপর পঞ্চ সিদ্ধান্তিকার বিষয়বস্তু জ্যোতির্বিদ্যা। বৃহৎ জাতক এর বিষয়বস্তু কি? জন্মকুণ্ডলী। লঘু জাতক জন্মকুণ্ডলী। ওকে, ব্রহ্ম সিদ্ধান্ত কে লিখেছেন? ব্রহ্মগুপ্ত। ব্রহ্ম সিদ্ধান্ত খন্দ খাদ্য ধ্যান গ্রহ লিখেছেন ব্রহ্মগুপ্ত। ব্রহ্ম সিদ্ধান্তের বিষয় জ্যোতির্বিদ্যা, খন্দ খাদ্য বিষয় জ্যোতির্বিদ্যা, ব্রহ্মগুপ্ত বিষয় ধ্যান গ্রহের বিষয় জ্যোতির্বিদ্যা। ওকে, 2021-এ এসেছে ফার্স্ট শিফটে হিস্ট্রি, তো আই থিঙ্ক 29 নভেম্বর পরীক্ষা হয়েছিল। সাংখ্যকারিকা গ্রন্থটি কে লিখেছেন? ঈশ্বর কৃষ্ণ। বিষয়বস্তু কি? সাংখ্য দর্শনের টিকা। তো নেটের PYQ, নাগাচার শাস্ত্র কে লেখেন? অসঙ্গ। বিষয়বস্তু বৌদ্ধ দর্শন। নাগাচার শাস্ত্র, লেখক অসঙ্গ। বিষয়বস্তু বৌদ্ধ দর্শন। বৌদ্ধ দর্শন খুবই গুরুত্বপূর্ণ বিষয়বস্তু, এগুলো সহজে পাওয়া যায় না। আমি দিয়ে রাখছি, তোমরা ভিডিওটি বারবার দেখো, মনে রাখো এক্সাম অবশ্যই কোয়ালিফাই হবে। ওকে, নেক্সট দেখো, পরমার্থ সপ্ততি কর্মসিদ্ধি প্রকরণ অভিধর্মকোশ কে লিখেছেন? বসুবন্ধু। বিষয়বস্তু বৌদ্ধ দর্শন। তিনটির বিষয়বস্তু বৌদ্ধ দর্শন, ঠিক আছে। নেক্সট দেখো, প্রমাণ সমুচ্চয় লিখেছেন দিন্নগাচার্য। বৌদ্ধ দর্শন বিষয়বস্তু। ন্যায় প্রবেশ এটিও লেখেন দিন্নগাচার্য। বৌদ্ধ দর্শন হয়ে যাবে এর বিষয়বস্তু। তারপর দেখো খুব ভালো, রত্নাবলী, নাগানন্দ, প্রিয়দর্শিকা এই তিনটি লিখেছেন হর্ষবর্ধন। বিষয়বস্তু নাটক। তো নেটের 2012-11 এরকম সময়ে কিন্তু, কিংবা তার আগেও হতে পারে, রত্নাবলী, নাগানন্দ, প্রিয়দর্শিকা এই তিনটি কে লিখেছেন? হর্ষবর্ধন। এই প্রশ্নটি কিন্তু এসেছিল, ঠিক আছে। নেক্সট,
হর্ষচরিত, আবার পরীক্ষাতে কিন্তু ভুল করে আবার হর্ষচরিত হর্ষবর্ধন করে দেবে না। হর্ষচরিত কে লিখেছেন? লিখেছেন বাণভট্ট, গদ্য কাব্য এটি। ওকে, নেক্সট কাদম্বরী, এটিও বাণভট্ট লিখেছেন, এটি হবে কাব্য। ঠিক আছে, নেক্সট ন্যায় কন্দলী রচয়িতা কে? শ্রীধর। বিষয়বস্তু ন্যায় দর্শন। অদ্বয় সিদ্ধি লিখেছেন শ্রীধর, হিন্দু দর্শন। দায়ভাগ কে লিখেছেন? যেমুতবাহন, হিন্দু সামাজিক বিধি। রামচরিত কে লিখেছেন? সন্ধ্যাকর নন্দী, এটি হবে কাব্য। মাধব নিদান কে লিখেছেন? মাধবকর, এটি কি? চিকিৎসা শাস্ত্র। আয়ুর্বেদ দীপিকা শব্দ চন্দ্রিকা চিকিৎসা সংগ্রহ। আমি প্রিভিয়াস ভিডিওয়ে বলে দিয়েছি, আয়ুর্বেদ দীপিকা শব্দ চন্দ্রিকা চিকিৎসা শাস্ত্র, এগুলো কে লিখেছেন? চক্রপাণি দত্ত, এগুলো চক্রপাণি দত্ত লিখেছেন। বিষয়বস্তু আয়ুর্বেদের সম্পর্কিত। ওকে, তো আজ এখানেই থাকুক, নেক্সট ডেতে আবার আলোচনা করে দেবো। ভিডিওটি অলরেডি 30 মিনিট হয়ে গেছে 36 মিনিটস হয়ে গেছে। তো থ্যাংক ইউ আমার সাথে ভিডিওটি দেখার জন্য। সকলেই খুব ভালো থাকো, সুস্থ থাকো, আর এই ভিডিওগুলো দেখো, পড়াশোনা করো, এক্সাম 100% কোয়ালিফাই হবে। একটু শুধু ট্রাই করতে থাকো, অবশ্যই হবে। আর ভিডিওটি অবশ্যই ভালো লেগেছে এতদূর যখন দেখলে, তো অবশ্যই একটা লাইক দাও আর তোমার ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে দিও। আর অবশ্যই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। থ্যাংক ইউ সো মাচ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। টেক কেয়ার, জয় হিন্দ।